দাবি আদায়ে তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলনকারীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ। 4 দফা না মানলে গণ অনশনের ঘোষণা। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। খুনে জড়িত সবাইকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম। 3 জেলায় বিমানবন্দর উন্নয়নের নামে 227 কোটি টাকা আত্মসাৎ। দুদকের হাতে জালিয়াতির প্রমাণ। শেখ হাসিনা, মাহবুব আলী সহ 5 জনের নামে হচ্ছে মামলা। পদ্মায় ধু ধু বালুচর। ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায়ও টান। গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। এবং খামারে খামারে ব্যস্ততা। দেশীয় পদ্ধতিতে চলছে গরু পরিচর্যা। পছন্দের পশু কিনতে আগেভাগেই ভিড় করছেন অনেক ক্রেতা। বাজারে অস্থিরতা ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়া সহ 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরের মধ্যে দাবি পূরণে স্পষ্ট বার্তা না পেলে জুমার নামাজের পর গণ অনশন শুরু করবেন তারা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, টানা 3 দিন রাজপথে অবস্থান করায় এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের স্পষ্ট ঘোষণা ছাড়া তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও জানানো হয়। এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে, অর্থাৎ কাকরাইল মোড়ের যে মসজিদটা রয়েছে, ঠিক মসজিদের সামনে তারা এখনো অবস্থান করছেন এবং তারা বারবারই একটি কথাই বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে এক চুলও নড়বে না। এবং কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষকের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে সরকার থেকে সুস্পষ্ট কোনো বার্তা যদি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। তবে নতুন একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল রাতেই শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে আজ সকাল 10টা থেকে তাদের যে গণসমাবেশ হওয়ার কথা ছিল সেটি 1 ঘন্টা পিছিয়ে সকাল 11:30 থেকে তাদের যে গণসমাবেশ, সেই গণসমাবেশটি এখন চলছে। এবং এখানে এই গণসমাবেশে শুধুমাত্র যে বর্তমান শিক্ষার্থী রয়েছে ব্যাপারটি তা নয়, এখানে তাদের সাথে যুক্ত হয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষার্থী থেকে শুরু করে সাবেক যে সকল শিক্ষকরা রয়েছেন তারাও এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং তারা এই বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও রাজপথে আজকে অবস্থান করছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুম্মার পর তারা গণ অন্বেষণে যাবেন এবং এই গণ অন্বেষণটি এই যে কাকরাইল মোড়ে, অর্থাৎ এই গত 3 দিন যাবৎ যে তারা অবস্থান করছেন এখানেই তারা গণ অন্বেষণ কর্মসূচিটি পালন করবেন। এবং প্রথমেই তাদের যে 3টি দফা দাবি ছিল সেটি গতকাল রাত থেকে 4 দফা দাবিতে রূপান্তর হয়েছে। এবং পাশাপাশি তারা বলছে যে নতুন যে একটি দফা তাদের যুক্ত হয়েছে সেটি হচ্ছে যে গত বুধবার যে পুলিশের লং মার্চ ঘোষণা করেছিল এবং সেই সঙ্গে হচ্ছে এই লং মার্চ নিয়ে আসার সময় লং মার্চ বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টার এইখানে আসার সময় যে হামলা হয়েছিল সেই হামলার যারা এই হামলা করেছে তাদেরকে অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এবং তারা বারবার একটি কথাই জানাচ্ছে যে সুস্পষ্ট বার্তা যদি না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়ছে না এবং জুম্মার পরই তাদের যে নতুন কর্মসূচি অর্থাৎ যে গণ অন্বেষণে যাওয়ার কথা রয়েছে সেটি তারা পালন করবে। তো এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাকরাইলে। সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন শাম্মর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকাল থেকে কয়েকদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল রয়েছে এবং তারই কিন্তু অংশ হিসেবে আজকেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও শাহবাগ থানা ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করছেন এবং এখন কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে রয়েছেন এবং তারা কিন্তু সামনে বিচার উত্তাল হয়ে উঠছে এবং তাদের দেওয়া হয় এবং সকাল 11টায় মূলত অবস্থান নেন এরপরে কিন্তু এবং তারা এটাও দাবি করছেন যে একটি যেন নিরাপদ ক্যাম্পাস তাদের দেওয়া হয় এবং সকাল 11টায় মূলত শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন এবং এরপরে কিন্তু দেখেছি যে ছোট ছোট একটি দল তাদের সাথে যোগ দেন এবং ধীরে ধীরে কিন্তু এইসব এবং এখন কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান এবং আমরা এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশের একটি বড় প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বারবার দাবি করছেন যে তাদের যেন তাদের সহপাঠীর হত্যার জন্য যে তাদের সহপাঠীর হত্যার জন্য তারা আসলে তিনটি দাবি নিয়ে আসলে শাহবাগ থানার সামনে এসেছেন এবং তারা বলছেন তাদের দাবি যে এবং তাদের দাবি দ্রুত সম্ভব 48 ঘন্টার মধ্যে আসলে শাহরিয়ার হোসেন শাম্মের যে হত্যাকাণ্ডের যে বিচার সেটি আসলে 48 ঘন্টার মধ্যে আলটিমেটাম তারা দিয়েছেন এবং এখন আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তারা তার দাবি জানছে। এই ছিল আমার কাছে শাহবাগ থানার সামনে থেকে সর্বশেষ। শাহবাগ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী উম্মেহানি। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, সংস্কারের জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা কথা রাখবে না তাদের পরিবর্তনের ক্ষমতাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। যশোর, রাজশাহী ও নীলফামারীতে বিমানবন্দর উন্নয়নের নামে 227 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, প্রথম দফার দরপত্র অনৈতিকভাবে বাতিল করে উচ্চ মূল্যে দ্বিতীয় দফায় দরপত্রের অনুমোদন দেয় তৎকালীন ক্রয় সংক্রান্ত কমিটি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমানমন্ত্রী মাহবুব আলী সহ 5 জনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করবে দুদক। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে 2022 সালে যশোর, সৈয়দপুর ও রাজশাহীর বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের জন্য 545 কোটি 79 লাখ টাকার দরপত্র অনুমোদন করা হয়, কিন্তু খোঁড়া অজুহাতে দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 772 কোটি 74 লাখ টাকার অনুমোদন দেয়। দুদকের দাবি, লুটপাট করতেই আগের দরপত্রের কার্যাদেশের ভিত্তিতে কাজ না করে নতুন শিডিউলে প্রায় 227 কোটি টাকার বেশি মূল্য নির্ধারণ করে দরপত্রের অনুমোদন করানো হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল সহ 5 জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক। সংস্থার চেয়ারম্যান জানালেন, বিগত সরকারের সময় বিমানবন্দরের দুর্নীতির ঘটনায় আরও বেশ কিছু অনুসন্ধান চলমান রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির আওতাধীন আমাদের 4টা অনুসন্ধান চলে আসছে। একটা হচ্ছে র্যাডার, একটা থার্ড টার্মিনাল, একটা কক্সবাজার বিমানবন্দর আর একটা সিলেট। আমাদের তদন্ত কাজ এগিয়ে যাক, এগিয়ে যাওয়ার পরে আপনারা একটা সময় বাকি এর ফলাফলটা নিজেরাই দেখতে পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার মদদেই আমলারা দুর্নীতিতে জড়িয়েছেন। শেখ হাসিনার আমলে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা যদি না পেত, তোরা দুর্নীতি করে কি করে? আই এম হেড অফ দি অফিস, আই এম দি প্রাইম মিনিস্টার অর আই এম দি মিনিস্টার অফ এনি অফ দি মিনিস্ট্রি, শুড আই নট ইন্ডাস দেম? গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একসময় দুরন্ত হয়ে ছুটে চলা পদ্মা এখন বিগত যৌবনা। উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাবে 4 দশকে শুষ্ক মৌসুমে নদীটির আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃত প্রায় গড়াই বাড়ালের মতো অনেক শাখা উপশাখা। বহুমাত্রিক প্রভাব পড়ছে উত্তরের জনপদ থেকে সুন্দরবন পর্যন্ত। এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, আর বাকি কাজ সম্পন্ন করবে রাজনৈতিক সরকার। মওদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ছবি তুলেছেন আব্দুস সালাম। একসময় উত্তাল ছিল যে পদ্মা, তা এখন ঠাঁই নেয়ার পথে ইতিহাসের পাতায়। নদীর বুকে জেগে উঠেছে বেদনার বালুচর। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সেই আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পাচ্ছি। কিছু কিছু জায়গাতে পানি থাকে, কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। ভালো তো আবাদ হবে না, কৃষকও ফসল পায় না, মাছ হচ্ছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে, এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারেন। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ
এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে, একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে গণসংহতি আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু পাকিস্তান সরকারের বিরোধিতার কারণে সেটা তারা গোপনে কাজ চালিয়ে যায়। বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরে তারা এটা চালু করতে পারেনি, কিন্তু প্রতারণামূলক ভাবে পরীক্ষামূলক চালুর কথা বলে 10 দিন তারা চালু করবে, এইরকম 10 দিন চালুর কথা বলে আর সেটা তারা বন্ধ করেনি। 1975 সালের 21শে মে তারা এটা চালু করে, কথা ছিল 11 থেকে 21শে মে পর্যন্ত চালু করবে পরীক্ষামূলক ভাবে। মৌলানা ভাসানী ৭৭ সালে এসে অসুস্থতা থেকে উঠে বললেন, যদি ভারত ফারাক্কা বাঁধ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন। এপ্রিলে ঘোষণা দিয়ে 16 মে 1976 সাল তিনি লং মার্চ সংগঠিত করেছেন। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছিলেন জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগেভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে খামারিদের সুরক্ষা দিতে অবৈধ পথে দেশে গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরেফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। এবার বাণিজ্যের সংবাদ। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। কমেছে ব্রয়লার মুরগির দামও। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমে এসেছে। আমি এখন আছি রাজধানীর সবজির বাজারে, কারওয়ান বাজারের সবজির বাজারে। বেশ স্বস্তির খবর দিচ্ছে কিন্তু সবজির দামগুলো। আমরা সকাল থেকে বাজার ঘুরে দেখতে পেয়েছি গেল কয়েক সপ্তাহের তুলনায় স্বস্তি বিরাজ করছে সবজির বাজারে। এ সপ্তাহে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে সবজির দাম। এখানে প্রতি কেজি গোল বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকায়, যেটি গেল সপ্তাহে ছিল 80 টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে 40 টাকায়, পটল ও ঢেঁড়স 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকায়। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ এখন বেশ ভালো, তাই দামও কম, আর ক্রেতারাও বেশ সন্তোষ জানিয়েছেন সবজির দাম কমায়। কিন্তু এদিকে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম গেল সপ্তাহে ছিল 170 টাকা, এই সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 টাকা কেজিতে। তবে অন্যান্য মুরগি যেমন লেয়ার, সোনালী, এগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আবার এদিকে ডজনে কিন্তু 2 টাকা বেড়েছে ডিমের ডজন। গেল সপ্তাহে 130 টাকা ডজন বিক্রি হলেও এবার কিন্তু ডিম বিক্রি হয়েছে 132 টাকা। এদিকে বাজারে নতুন চাল আসায় কিন্তু চালের দামও নিম্নমুখী। গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 9 টাকা কমেছে মিনিকেট চালের দাম। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানা ঘেরাও, খুনে জড়িত সবাইকে 48 ঘন্টায় গ্রেফতারের আলটিমেটাম। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো রাজপথে আন্দোলনকারীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ, 4 দফা না মানলে গণ অনশনের ঘোষণা। এবং 3 জেলায় বিমানবন্দর উন্নয়নের নামে 227 কোটি টাকা আত্মসাৎ। দুদকের হাতে জালিয়াতির প্রমাণ। শেখ হাসিনা, মাহবুব আলী সহ 5 জনের নামে হচ্ছে মামলা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।